নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন বাদে নতুন করে আরো একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলায় বিজেপির জন্য রাজনৈতিকভাবে বা ভোটের ফলাফল কোন ফলাফল অপেক্ষা করছে বিধানসভা নির্বাচনে। আমি আমার এই পর্বের প্রতিবেদনের থাম্বনেলে যেটা রাখার চেষ্টা করেছি যে উত্তর 24 পরগনা জেলায় বিজেপি কি শূন্য হতে চলেছে। কেন আমি এমন কথা বললাম? আমার ছোট্ট বুদ্ধিমত্তার মধ্য দিয়ে ছোট্ট মস্তিষ্কে যেটুকুনি আমি বুঝতে পেরেছি সেটাই আপনাদের সামনে ব্যাখ্যা করবার চেষ্টা করব। আপনাদের কাছে আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন। আর দেখার পর আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের কথাগুলো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, বিশেষ করে উত্তর 24 পরগনার প্রচুরাংশে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে বিশেষ করে উত্তর 24 পরগনার বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। কেন আমি কথা বললাম যে 2026-এ বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় বিজেপি শূন্য হয়ে যেতে পারে। দেখুন, একটা প্রবাদ তো আছে যে সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। বিজেপির অবস্থা তাই। সারা রাজ্যব্যাপী যে নির্বাচনী প্রচারের ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তিনটে দলের থাকার কথা। একটা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর একটা হচ্ছে খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, এবং এই মুহূর্তে প্রধান বিরোধী দল না হয়েও রাজনৈতিক শক্তি সঞ্চয় করেছে, যে জায়গায় পৌঁছেছে তাদের বলা যেতে পারে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিধর দল সিপিআইএম পার্টি। এই তিনটে রাজনৈতিক দলের প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রাজনৈতিক প্রচারে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপিকে, তৃণমূল এবং সিপিআইএমকে। সারা রাজ্যব্যাপী বিজেপির সেই রাজনৈতিক প্রচারে দেখা যাচ্ছে না, চোখে পড়ছে না। উত্তর 24 পরগনা তার অন্যথা হচ্ছে না। কেন এটা হচ্ছে? দেখুন, আমি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লাগোয়া যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, আমি সেগুলোর মধ্যে দিয়ে আমার আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তার মধ্যে আমি অশোকনগর পর্যন্ত রেখে যদি বনগাঁ পর্যন্ত রাখি, তার আগে কলকাতার দিকের বিধানসভা কেন্দ্র বা নৈহাটি, ভাটপাড়া, আমডাঙ্গা যদি বাদও দিয়ে দিই, আমি এইগুলো নিয়ে শুধু একটু সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, তাহলে নির্বাচনী ফলাফল এরকমই দাঁড়াচ্ছে। আর সকাল দেখলেই দিনের সারা দিনটা বোঝা যায়, যেটা বললাম। কারণ যে কথা দিয়ে শুরু করলাম যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে সারা রাজ্যব্যাপী, উত্তর 24 পরগনা তার অন্যথা নয়, কিন্তু উত্তর 24 পরগনায় কোনো বিধানসভা কেন্দ্রে সেইভাবে বিজেপিকে প্রচারে দেখা যাচ্ছে না। রাজনৈতিক প্রচারে এই মুহূর্তে তুঙ্গে উঠেছে সিপিআইএম পার্টি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। আপনি নির্বাচনী প্রচারে ভালো বুঝবেন, বিভিন্ন এলাকায় যদি আপনি ঘোরেন, যে দেওয়াল লিখনের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে 70 থেকে 75%, এমনকি 80% দেওয়াল লেখা হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায়। আপনি যদি একটু চোখ বোলান তাহলে দেখবেন এই 75 থেকে 80% যে দেওয়ালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক, রাজনৈতিক প্রার্থীর নাম লেখা হয়ে গেছে, তার মধ্যে প্রায় 5%, খুব বেশি হলে 5% দেওয়াল তার বিজেপি লিখতে পেরেছে। বাকি 70 থেকে 75% দেওয়ালে আপনি পাবেন যে তৃণমূল এবং সিপিএম কে, বিজেপিকে পাবেন না এই প্রায় 70 থেকে 75% দেওয়ালে। তার মধ্যে একটা জিনিস পরিষ্কার, বিজেপি দেওয়াল লেখা লোকও পর্যন্ত তারা জোগাড় করতে পারছে না। রাজনৈতিক প্রচার, বাড়ি বাড়ি যে রাজনৈতিক প্রচার করতে যাবে বিজেপি, সেই লোক পর্যন্ত বিজেপি সঙ্গে নেই। কেন নেই? কেন বিজেপি রাজনৈতিক প্রচারে ব্যর্থ হচ্ছে? দেখুন, ভোট চাইতে গেলে প্রার্থীর সঙ্গে যদি 10 জন লোক না থাকে, তাহলে মানুষের কাছে একটা খারাপ প্রভাব পড়ে। আর বিজেপি সেটা করতে পারছে না বলেই প্রচারে নামতে পারছে না। কেন নেই বিজেপির পেছনে লোক? কেন থাকবে বলুন তো? দেখুন, প্রত্যেকটা নির্বাচনের আগে বিজেপি হচ্ছে ধর্মীয় মেরুকরণের তাসটা খেলে, যেটা অভিযোগ সিপিআইএম পার্টির। 2021-এর বিধানসভা নির্বাচনে সিএ এনআরসি নিয়ে এসে একটা ব্যাপক প্রচার করলো, সাম্প্রদায়িক প্রচার বলা চলে। সিপিএম পার্টি যেটা বলে থাকে, হিন্দু মুসলিমের একটা বিভাজনের রাজনীতি তারা খেলে খানিকটা সফল হয়েছিল। মানুষ বিজেপিকে বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল, ব্যাপক সংখ্যক ভোট তারা পেয়েছিল, 3 থেকে 77 জন বিধায়ক বিধানসভায় পৌঁছে গেল। তারপর মানুষ বিশ্বাস করেছিল বিজেপিকে ভোট দিল কেন? তৃণমূলের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতি নিয়ে সরকার পরিচালনা করা, এর কারণে রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা সংকটাপন্ন, তাদের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হলো।
সেই সংকট থেকে মুক্তি পেতেই বিজেপির ধর্মীয় মেরুকরণের বিভ্রান্তিকর প্রচারে বিশ্বাস করে মানুষ বিজেপিকে ভোট দিল। তারপর দীর্ঘ 5 বছর, এই 26-এর এই সময়কাল পর্যন্ত সংকট থেকে মুক্তির পথ দেখাতে বিজেপি ব্যর্থ। ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে তো মানুষকে সংকট মুক্ত করা যায় না। মানুষকে সংকট থেকে মুক্ত করতে গেলে রাজনৈতিকভাবে নীতি গ্রহণ করতে হয়। রাজনৈতিক নীতি গ্রহণ করতে বিজেপি ব্যর্থ হলো। স্বাভাবিকভাবেই তৃণমূলের প্রতি ক্ষুব্ধ মানুষজন, যারা সংকটাপন্ন মানুষ, তারা সংকট থেকে মুক্তির পথ পেল না, বিজেপি সেই পথ তৈরি করতে পারলো না। আর সেই লড়াইগুলো করলো, সংকট মুক্তির পথ দেখালো বামপন্থীদের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি ধারাবাহিক লড়াই সংগ্রাম করলো। স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হলো। আর তৃণমূলের প্রতি, শাসক দল তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষোভ, বিজেপির উপরে মোহভঙ্গ, এই মানুষগুলো ধীরে ধীরে যখন দেখলো সিপিআইএম পার্টি এই মুক্তির পথের দিশারি এবং মুক্তির পথ দেখাতে গিয়ে লড়াই আন্দোলন করছিল হচ্ছে আপসহীনভাবে, ধারাবাহিকভাবে, এবং তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, স্বাভাবিকভাবেই তৃণমূলের উপরে ক্ষুব্ধ মানুষ, বিজেপির উপরে মোহভঙ্গ, বিশ্বাস হারানো মানুষ, তারা সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হতে শুরু করলো। সিপিআইএম পার্টি শক্তি সঞ্চয় করতে থাকলো। আর ধীরে 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 বিজেপি রাজনৈতিকভাবে দুর্বল হতে শুরু করলো। এটা বিজেপি বিলক্ষণ বুঝলো। তখন বিজেপি ভাবলো 2021 সালে সিএ এনআরসি ছিল, এবার কি করা যায়। এর মধ্যে চলে এলো এসআইআর। আর এসআইআর কে রাজনৈতিক হাতিয়ার করলো বঙ্গ বিজেপি। কি করলো? শুভেন্দু অধিকারী সহ একাধিক বঙ্গ বিজেপির নেতা, আবার শুভেন্দুর নামে একটা অভিযোগ আছে, আধা তৃণমূল আধা বিজেপি, তার তৃণমূল থেকে বিজেপিতে এসে বিজেপির প্রধান মুখ হয়েছে, এরকম একটা কথা উঠে আসে রাজনৈতিক মহলে। আধা তৃণমূল আধা বিজেপি, কোমরে গেরুয়া ফেটটি পেতে সারা রাজ্যব্যাপী দাপিয়ে বাড়লো, এমন কথা তার মুখে শোনা গেছে। 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা মুসলিম যারা অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে এসআইআর এর মধ্য দিয়ে ভোটার তালিকা থেকে। সারা রাজ্যের কথা ছেড়ে দিন, উত্তর চব্বিশ পরগনা ধরুন, হাবড়া, অশোকনগর, হাবড়া, বনগাঁ, বাগদা, গাইঘাটা, এই সমস্ত এলাকায়, নদিয়ার হরিণঘাটা সহ বেশ কিছু অঞ্চলের হচ্ছে বিধানসভা কেন্দ্রে অধিকাংশই কিন্তু ওপার থেকে আসা উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা এই অঞ্চলে বসবাস করেন বেশি। তারা বিজেপিকে 2021 সালে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন। বিভিন্ন অংশে বিজেপির ফল ভালো হয়েছিল, বিজেপির ভোটের শতাংশ বেড়েছিল। কিন্তু এই এসআইআর এর মধ্য দিয়ে মুসলিমদের ভোটারদের যত নাম বাদ না গেল, তার থেকে অধিকাংশ ক্ষেত্রেই কয়েক গুণ বেশি নাম বাদ গেল হিন্দু অংশের মানুষ, ওপার বাংলা থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যারা এসেছিলেন, সেই উদ্বাস্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেল। মুসলিমদের নাম বাদ যাবে কেন? তারা তো বছরের পর বছর ধরে এই দেশে রয়েছেন, তাদের বহু পুরনো কাগজপত্র রয়েছে, স্বাভাবিকভাবেই তাদের নাম বাদ যাওয়ার কথা নয়। বাদ গেল কারা? উদ্বাস্তু হয়ে যারা দেশ থেকে আমাদের দেশে এসছে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, স্বাভাবিকভাবেই তারা এই দেশে পুরনো কাগজপত্র দেখাতে পারেনি একটা বড় অংশ, তাদের নাম বাদ চলে গেল। কি বলেছিল বিজেপি? কোনো হিন্দুদের নাম বাদ যাবে না। বিজেপির আরেক কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি আবার হরিচাঁদ গুরুচাঁদ, যে মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ, তাদের বংশধর শান্তনু ঠাকুর, তিনি বললেন কোনো হিন্দুর নাম বাদ যাবে না। তিনি আবার মতুয়া কার্ড বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, এই অভিযোগও তার নামে রয়েছে। আর এই মতুয়া কার্ড দিয়ে নাকি হচ্ছে ভোটার তালিকায় নাম উঠে যাবে। হলো না সেটা। স্বাভাবিকভাবেই যে মতুয়ারা হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, শান্তনু ঠাকুরকে বিশ্বাস করেছিল, শান্তনু ঠাকুর তাদের ভোটাধিকার রক্ষা করতে পারলো না। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরের যে বিভ্রান্তিমূলক প্রচার, যেটা বলে থাকে সিপিআইএম পার্টি, সেই বিভ্রান্তিমূলক প্রচারে বিশ্বাস করে মানুষ ঠকলো। হিন্দুদের নাম বাদ গেল, নমশূদ্র মতুয়াদের নাম বাদ গেল। আর এই বাদ যাওয়া নামের, যাতে করে ভোটার তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার জন্য ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলল সিপিআইএম পার্টি। তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো। স্বাভাবিকভাবেই এই হিন্দু সম্প্রদায়ের মানুষ, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রে যে সমস্ত হিন্দু মানুষ যাদের নাম বাদ গেল, তাদের নাম যাতে বাদ না যায় বৈধ ভোটারদের, এই দাবিতে যখন সিপিএম পার্টি লড়াই করলো, তখন এইসব মানুষগুলো আবার সিপিএম পার্টিকে সমর্থন জোগালো। স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রচারে সিপিএম যতটা এগিয়ে, প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও বিজেপি তার থেকে অনেক গুণ পিছিয়ে গেল, মানুষের সমর্থন বিজেপি হারালো। সেই কারণেই তো রাজনৈতিক প্রচারে বিজেপি বাড়ি বাড়ি বেরোতে পারছে না, কারণ তাদের পেছনে 10টা লোক, প্রার্থীর পেছনে 10টা লোক তারা বের করতে পারছে না। আচ্ছা, এসআইআর এর যাদের নাম কাটা গেল, বৈধ ভোটার, তাদের নাম তোলার জন্য, নাম যাতে কাটা না যায় তার জন্য ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করলো সিপিআইএম পার্টি, বামপন্থীরা। কোনো কোনো ক্ষেত্রে
তৃণমূল একটু লড়াই আন্দোলন করেছে, অনেকেই লোক দেখানো লড়াই বলেন, ধর্মতলার মুখে ধর্ণা মঞ্চ বেঁধে নিয়ে, সেটাই আসছি। কিন্তু এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হিন্দুদের রক্ষা করার কথা বলে যে বিজেপি, যে হিন্দুরা নাম কাটা যাওয়ার জন্য আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো, তাদের নাম তোলার দাবিতে নাম কাটা নিয়ে একটা আন্দোলন করলো বিজেপি? কোনো আন্দোলন করতে দেখেছে হিন্দুরা বিজেপিকে? না, দেখেনি। আর নাম কাটা গেলে বিজেপির কিছু যায় আসে না, সেটা এটা দেখে বোঝা গেল, যাদের নাম কাটা গেছে তাদের নাম যাতে ওঠে সেই নিয়ে বিজেপি কোনো লড়াই করলো না। এই হচ্ছে বিজেপির এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান। অর্থাৎ বিজেপির উপর থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করলো। তার মানে কি তৃণমূলকে সমর্থন করছে? তৃণমূলকে সমর্থন করবে কেন? যখন বিজেপির পক্ষ থেকে এসআইআর কে কেন্দ্র করে ধর্ম মেরুকরণের রাজনীতি শুরু করলো বিজেপি, রোহিঙ্গা, হিন্দু, মুসলমান এটা করতে চললো, যে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা যে অভিযোগটা সিপিএম পার্টি করে থাকে, তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। এসআইআর হলো। তিনি শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টে গেলেন। তিনি সুপ্রিম কোর্টে গেছেন, এ নিয়ে কোনো বিরোধ নেই, কিন্তু তিনি যদি সুপ্রিম কোর্টে যখন এসআইআর আসে তখন যদি সুপ্রিম কোর্টে যেতে পারতেন এটাকে আটকাবার জন্য বা আরো সময় নিয়ে এটাকে করার জন্য, তাহলে হিন্দুরা নিজেদের একটু একটু গোছগাছ করে নেওয়ার সুযোগ পেত। সেই সুযোগটা পেল না, শেষ পর্যায়ে গেল সুপ্রিম কোর্টে। মানুষ এটাতে ক্ষুব্ধ। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিজে বেঁচে আছেন, এসআইআর হলো, তাহলে মানুষকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল, এটাই মানুষ ধরে নিচ্ছে অনেক ক্ষেত্রেই। সিপিএম পার্টি এই প্রচারটাই করছে। স্বাভাবিকভাবে সিপিএম পার্টির প্রচারটাকে মানুষ বিশ্বাস করতে শুরু করলো, সিপিএম পার্টির পাশে মানুষ দাঁড়ালো। আর ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে, যাদের নাম বাদ গেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা আতঙ্কগ্রস্ত এই কারণেই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছে যে হচ্ছে আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। স্বাভাবিকভাবেই ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেলে তার নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে যায়। আর একটা দেশের নাগরিকত্ব যদি কেউ হারিয়ে ফেলে তার অবস্থাটা কি হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। যার নাম কাটা গেছে সে ভালোই বুঝতে পারছে। আর ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে আর একটা কি সমস্যা হয়, ভোটার তালিকায় নাম না থাকলে তাহলে অনেক রকম সরকারি সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। স্বাভাবিকভাবে একদিকে বেনাগরিকত্বের আশঙ্কা, আর একদিকে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, এটা পুরোটাই দায় পড়ছে বিজেপির ঘাড়ে। এরকমই কিন্তু রাজনৈতিক প্রচার, এবং যাদের নাম কাটা গেছে তারা কিন্তু বিজেপির উপরে এই হচ্ছে অভিযোগটা তুলছে। স্বাভাবিকভাবেই বিজেপির উপরে মানুষ ক্ষুব্ধ, তৃণমূলের উপরে মানুষ ক্ষুব্ধ। বিজেপি এবং তৃণমূলের উপরে ক্ষুব্ধ মানুষেরা, তারা দেখলো মানুষের মুক্তির পথ দেখাবার জন্য আপোষহীনভাবে দুর্নীতিমুক্তভাবে লড়াই করে চলেছে বামপন্থীরা। আর বামপন্থীদের যে নবীন প্রজন্ম, তারা লড়াই করে চলেছে। তার মধ্যে অন্যতম মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র। মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছেন উত্তরপাড়ায়, কলতান দাশগুপ্ত পানিহাটিতে, উত্তর দমদমে দীপশিতা ধর, দক্ষিণ দমদমে যে ময়ূক বিশ্বাস এসএফের সর্বভারতীয় নেতা। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে, অন্যদিকে রয়েছে হচ্ছে আফরিন বেগম থেকে শুরু করে একাধিক সপ্তর্ষিদেব। সব থেকে বড় কথা হচ্ছে রাজারহাট নিউটাউনে রয়েছে গৌতম দেবের পুত্র সপ্তর্ষিদেব। এদের কিন্তু পাল্লা বহু অংশে ভারী। অর্থাৎ সমস্ত অংশের মানুষ এই সিপিআইএম পার্টিকে আবার আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে, কারণ সিপিআইএম পার্টি পারে মানুষকে মুক্তির পথ দেখাতে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। এটা কিন্তু এই তৃণমূলের দুর্নীতি, ভ্রান্ত নীতির যে অভিযোগ তাদের, সেই কারণেই রাজ্যের মানুষ এক সংকটের মধ্যে পড়েছে, মাথায় এক সংকটের বোঝা। আর বিজেপি এই সংকট থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে লড়াই আন্দোলন করতে ব্যর্থ। স্বাভাবিকভাবেই এই অংশের মানুষেরা, দুর্দশাগ্রস্ত মানুষেরা, আতঙ্কগ্রস্ত মানুষের পথের দিশারি হয়েছে সিপিআইএম পার্টি। সেই কারণেই তো সিপিআইএম পার্টি উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায়, উত্তর চব্বিশ পরগনা তো শূন্য হবার একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক প্রচার, সেটা হচ্ছে 2021-এ বিজেপি যে 77টা আসন পেয়েছিল, 2026-এর নির্বাচনে বিজেপি 30 থেকে 35টার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরকম একটা রাজনৈতিক হচ্ছে পরিসর ইতিমধ্যে সিপিআইএম পার্টি তৈরি করে দিয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর চব্বিশ পরগনায় বিজেপি এই কারণে শূন্য হতে পারে, যে কথাগুলো আমি বললাম। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়টা বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।